অষ্টম শ্রেণী ইতিহাসের 3 নম্বর চ্যাপ্টার। আমি চ্যাপ্টারটা আগে হয়তো ভিডিও দিয়েছি, কিন্তু এখন নতুন পর্বে আস্তে আস্তে প্রত্যেকটা লাইন ধরে বোঝাবার চেষ্টা করছি, যাতে তোমরা ভালো বুঝতে পারো, এবং ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, যাতে যতটা আলোচনা করলাম তার প্রশ্নগুলো পেতে পারো। চলো দেখিনি। বলেছে দেখো, চ্যাপ্টারটা হচ্ছে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। একটু ভালো করে বুঝে নিই যে ঔপনিবেশিক হচ্ছে উপনিবেশ স্থাপন যেখানে করে সেটাকে ঔপনিবেশিক বলি আমরা। আমরা তো জানি শুধু ব্রিটিশ যুক্তরাষ্ট্র হইতে ইংরেজরা এসেছিল ভারতবর্ষে, প্রথমে ব্যবসা করব বলে এসেছিল, উপনিবেশ স্থাপন করেছিল। সেটা আস্তে আস্তে মানে কর্তৃত্ব প্রতিষ্ঠাতা, তাদের যে ক্ষমতাটাকে ভারতবর্ষতে গ্রাস করেছিল আমরা জানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়ে এসে, সেই যে কর্তৃত্বটা প্রতিষ্ঠাতাটা কীভাবে করে ফেলল, একটু আমরা সেই অধ্যায়টা জিনিসটাই আলোচনা করব। একটু মন দিয়ে শোনো। দেখো, বলছি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আদতে ছিল একটা বণিক সংস্থা, বণিক ব্যবসা, বড় ব্যবসাদার এসেছিল ভারতবর্ষে, যে তোমাদের দেশ থেকে কিছু কিছু গরম মশলা জাতীয় খাবারগুলো নিয়ে যাবো। ওদের দেশে তো সেরকম মানে নাতিশীতোষ্ণ দেশ, মশলা টশলা ভালো হয় না, গোলমরিচ এইসবগুলো আমদানি করে নিয়ে যাবো, আর ওখানে আমাদের দেশ থেকে জাহাজ ভর্তি করে অনেক কিছু আমরা দ্রব্য বস্তু নিয়ে আসবো, বিক্রি করব। ব্যাস, এটাই ছিল কিন্তু ওদের প্রথম, ব্যবসা করব এবং এখান থেকে মাল কিনে নিয়ে চলে যাব। তা দেখো, যে ভারতীয় উপনিবেশে বাণিজ্যিক স্বার্থে তারা কতগুলি ঘাঁটি তৈরি করেছিল। সেই ঘাঁটিগুলি প্রধান অন্যতম ঘাঁটি হচ্ছে মাদ্রাজ, বোম্বাই, কলকাতা, 3টে ঘাঁটি। আমরা মানচিত্রে যেটা পাই, একবার দেখিনি কোন জায়গাটা, আমরা এই জায়গাটা, এই মানচিত্রটা দেখিনি, মানচিত্রটা মনে থাকলে ভালো পড়াশোনা হবে। কলকাতা তো আমরা জানি এই জায়গাটা হবে, মুর্শিদাবাদের কাছাকাছি এই জায়গাটা, কলকাতা দেয়াই আছে। মাদ্রাজ এই জায়গাটা, আর বোম্বাই এই জায়গাটা, 3টে জায়গায় কিন্তু ওরা ঘাঁটি গেড়েছিল, এবং ওই 3টে ঘাঁটিকে কেন্দ্র করে কিন্তু ওরা প্রেসিডেন্সি ব্যবস্থা চালু করেছিল। তাহলে কোন 3টি ঘাঁটিকে ব্যবস্থা করে প্রেসিডেন্সি চালু করেছিল না? বোম্বাই, মাদ্রাজ, কলকাতা। স্যার একটু পড়লাম, মনে থাকবে না। এটাকে, এই চ্যাপ্টারটা পড়তে গেলে না মা আমাকে খুব বকে, মা বকে মনে রাখলেই হয়ে যাবে। মা হচ্ছে মাদ্রাজ, বয়ে হচ্ছে বোম্বাই, কয়েটা হচ্ছে কলকাতা। তাহলে 3টের উপর নির্ভর করে এখন আমরা একটু ভালো করে জেনে নেব যে স্যার ওই বোম্বাইটা কি একবারই এসে বোম্বাইয়ে বসে পড়েছিল, নাকি কোনো একটা শহরকে কেন্দ্র করে গড়ে উঠেছিল বোম্বাই, একটা বড় প্রেসিডেন্সি ব্যবস্থা? আর সেটাই একবার আলোচনায় যাব। কলকাতা, কলকাতা কি একবারই মানে একটা বড় কেন্দ্র গড়ে উঠেছিল? না, আমরা তো জানি কলকাতা তো আগে জব চার্নক এসেছিল, জাহাজ দাঁড় করিয়েছিল 3টে, তখন 3টে কটা গাঁ ছিল, 57টি, নামগুলো মনে পড়ছে না গ্রামগুলোকে। 3টে তো বন, বড় বড় কাশ গাছের ঝাড়, বলেছিল নাকি এখানে একটা শহর প্রতিষ্ঠাতা করব, জব চার্নক। কিন্তু আমরা দেখিনি সেই ঘটনাটা। আমরা মাদ্রাজ যে ঘাঁটিটা কি করে মানে তৈরি হয়েছিল, বলেছি একটি বাণিজ্যিক ঘাঁটি প্রথমে বানিয়েছিল 1639 খ্রিস্টাব্দে। বেশ, মাদ্রাজ পটনাম গ্রামে একটা দুর্গ বানিয়েছিল। 3টে ঘাঁটির মধ্যে 2 জায়গায় দুর্গ বানিয়েছিল, একটা কলকাতায় দুর্গ বানাবে আর একটা মাদ্রাজে দুর্গ বানিয়েছিল। সেই মাদ্রাজে দুর্গটার নাম হচ্ছে সেন্ট জর্জ দুর্গ। তা মাদ্রাজ পটনাম গ্রাম ছিল কিন্তু, তা প্রথমেই সে একটা দুর্গ বানিয়ে নিয়েছিল। ক্রমে ক্রমে সেন্ট জর্জ আর মাদ্রাজকে কেন্দ্র করেই সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি তৈরি হলো, বা মাদ্রাজ প্রেসিডেন্সি তৈরি হলো। তা বুঝতে পারছো যে কিভাবে মাদ্রাজ প্রেসিডেন্সিটা তৈরি হলো। মাদ্রাজ প্রেসিডেন্সি অন্তর্গত অঞ্চলগুলি এখন ভারতে বিরাট অংশ, মানে ভারতে বিরাট অংশ পড়েছিল
আজকে তামিলনাড়ু যেটা বলি আমরা, কেরলা যেটা বলি আমরা, অন্ধ্রপ্রদেশ, এই কিছু অঞ্চল এবং কর্ণাটক উড়িষ্যারও কিছু অঞ্চল নিয়ে মাদ্রাজ প্রেসিডেন্সি অন্তর্ভুক্ত ছিল। আমরা একবার মানচিত্রটা আরেকবার দেখি। তাহলে এই যে মাদ্রাজ প্রেসিডেন্সিটা কর্ণাটক, এই জায়গা উড়িষ্যার কিছুটা, অন্ধ্রপ্রদেশের কিছুটা নিয়ে এখনকার যে নামগুলো আছে, আগে কিন্তু এই নামগুলো ছিল না, এখন বর্তমানে নামগুলোর ওপর প্রেসিডেন্সি ছিল। অনেকটা বড় এলাকা ছিল, সেই জন্য প্রেসিডেন্সিটা দুটো প্রশাসনিক কেন্দ্র ছিল। প্রশাসনিক কেন্দ্র কি? প্রশাসনিক কেন্দ্র ধরো আমাদের পশ্চিমবাংলার প্রশাসনিক কেন্দ্র হচ্ছে কলকাতা। স্যার সেটা কি? দেখো না, কলকাতা মানে থেকে একটা দেশ বিদেশ যাওয়া যাবে, কলকাতা থেকে সকল জায়গায় যাওয়া যাবে, কিন্তু একটা নির্দিষ্ট গ্রাম থেকে সকল জায়গায় যাওয়া যাবে না। আগে কলকাতা যাও, তারপর সেখান থেকে ট্রেন বাস ধরো। শুধু তাই নয়, প্রশাসনিক ব্যাপার হচ্ছে ধরো যদি কোনো একটা গ্রামকে আমরা প্রশাসনিক কেন্দ্র করে তুলি, কী হবে? দেখা গেল শিলিগুড়ি উত্তরবঙ্গে দেখা গেল ব্যাপক ঝড় বৃষ্টি হলো, এই মুহূর্তে সেনা পাঠাতে হবে, তো এখান থেকে সেনা যাওয়া উত্তরবঙ্গে অনেকটা দূরের ব্যাপার, কিন্তু কলকাতা থেকে রাস্তা আছে, মেন রাস্তা, সেনা পৌঁছে যাবে, ওষুধ পৌঁছে যাবে। তা প্রশাসনিক কেন্দ্র একটা মিডিল পয়েন্টে হলে সকলের সুবিধা হয়। তাই সেটাই জন্যে কিন্তু ওদের দুটো কিন্তু তখন মাদ্রাজে ছিল। একটা হচ্ছে ওটাকামুন্দ, যেটা গ্রীষ্মকালে থাকতো প্রশাসনিক কেন্দ্র, আর একটা হচ্ছে মাদ্রাজ, যেটা শীতকালে থাকতো। তা মাদ্রাজ প্রেসিডেন্সিতে দুটো প্রশাসনিক কেন্দ্র ছিল। তাহলে মাদ্রাজের গল্পটা মোটামুটি শেষ হয়ে গেল। বোম্বাই যে প্রেসিডেন্সি আমরা প্রথমে বললাম, মা বকে বয়টা, এই মুম্বাই প্রেসিডেন্সি গোড়াপত্তন ঘটেছিল সুরাটকে কেন্দ্র করে। সুরাট একটা শহর, আজকে নিশ্চয়ই তোমরা নাম জানো, সেখানে অনেক সুতোকলা আছে, অনেক বাংলা থেকে অনেক ছেলেরা সেই সুতোকলায় কাজ করতেও যায়। সুরাট, এই সুরাটকে কেন্দ্র করে কিন্তু একটা ঘাঁটি বানিয়েছিল। ধীরে ধীরে পশ্চিম ভারতের, মধ্য ভারত এবং আরব সাগর তীরবর্তী অঞ্চল মিলে তৈরি হয়েছিল বোম্বাই প্রেসিডেন্সি। তাহলে একটা প্রথম কেন্দ্র হয়। সিন্ধু প্রদেশও এই প্রেসিডেন্সি অন্তর্ভুক্ত ছিল। গোড়ার দিকে প্রেসিডেন্সি পশ্চিম প্রেসিডেন্সি নামে পরিচিত ছিল। প্রথম দিকে এটার নাম ছিল পশ্চিম প্রেসিডেন্সি। এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এখানে দেখো অনেকগুলো প্রশ্ন হয়। এই করার মধ্যেই কী হয়, যা বোম্বাই প্রেসিডেন্সি গোড়াপত্তন কোন শহরকে কেন্দ্র করে ঘটেছিল? বোম্বাই শহর প্রেসিডেন্সি প্রথম দিকে কী নাম ছিল? পশ্চিম প্রেসিডেন্সি। আগেটা সুরাট হবে অ্যান্সার। তবে সুরাটে ক্রমে বাণিজ্য কেন্দ্র হিসাবে অবনতি ঘটতে থাকে, নাহলে সুরাটই হয়তো বড় শহর গড়ে উঠত, কিন্তু ব্যবসা বাণিজ্য অবনতি ঘটতে থাকে আর বোম্বাইটা উন্নত হতে থাকে। ফলে 87 সালে, সবই 1600 সাল হবে, এখানে বোম্বাইকে কেন্দ্র করে ব্রিটিশ কোম্পানি কার্যকলাপ বিস্তৃত থাকে। তো বুঝতে পারছো, সুরাটকে কেন্দ্র করে হলো, সুরাট আর ওটা নিয়ে চলতে, বোম্বাই নিয়ে চলতে থাকলো। সুরাট অবনতির পথে চলে গেল, বোম্বাই উন্নতির পথে এলো, যে বোম্বাই হয়ে গেল প্রেসিডেন্সি ব্যবস্থা। থাকলো এবার বাংলা বা তো কলকাতাটা, তিনটি প্রেসিডেন্সির মধ্যে। জব চান্নকের কথা আর বললাম না। এখন দেখি আমরা কলকাতাকে ঘিরে পূর্ব ভারতে ব্রিটিশ কোম্পানি দ্রুত কার্যকলাপ বৃদ্ধি হয়েছিল। ধীরে ধীরে কলকাতায় হয়ে উঠেছিল ভারতের ব্রিটিশ অন্যতম প্রধান ঘাঁটি। আমরা দেখেছি 1965 সালে যখন দেওয়ানি লাভ হয়েছিল বাংলা, বিহার, উড়িষ্যা, তখন তো এমনি ওদের একটা কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। আর একটা 72 সালে ওরা একটা অধিকার পেয়েছিল, যেটা নিজ মত। দুটো অধিকার পাওয়ার ফলে মানে বিশাল একটা অঞ্চল জুড়ে কিন্তু ওরা একটা বাংলা, বিহার, মানে উড়িষ্যা, পাঞ্জাব বলছি, ত্রিপুরা, আসাম, এইগুলো নিয়ে এটা গড়ে উঠেছিল। তাহলে মাদ্রাজের মতো কলকাতাতে একটা দুর্গ বানিয়েছিল, যেটা হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গ। আমরা এই জায়গাটা দেখব, ফোর্ট উইলিয়াম দুর্গ মাদ্রাজের মতো এখানে বানানো হয়েছিল। তাহলে আমরা এই পাতাটা খুব ডিটেলসে না পড়লে আমরা বুঝতে পারতাম না, আমরা পড়লাম। এবার আবার যাব, স্যার তিনটে প্রেসিডেন্সি ব্যবস্থা আপনি বললেন, আমরাও শুনলাম, মাদ্রাজ, বোম্বাই, কলকাতা। প্রেসিডেন্সি ব্যবস্থা থেকে লাভ কি, বা আমাদের জেনে এরপরে কি আলোচনায় আসতে পারি? হ্যাঁ, ওই যে তিনটে জায়গা প্রেসিডেন্সি হলো, ওই তিনটে জায়গা থেকে প্রায় গোটা ভারতবর্ষকে শাসন করা হতো। মাদ্রাজ প্রেসিডেন্সি থেকে প্রায় দক্ষিণবঙ্গ, আর বোম্বাই প্রেসিডেন্সি থেকে পশ্চিম ভারতটা, আর পূর্বের দিকে তো কলকাতা দেখলাম। ম্যাপে যদি আমরা মানচিত্রে একটু কল্পনা করে নিই, তিনটে জায়গায় তিনটে প্রেসিডেন্সি ব্যবস্থা চালু হয়েছিল, ওখান থেকে কিন্তু চলতো। এইবার দেখো,
যে মাদ্রাজ, বোম্বাই, কলকাতায় ঘাঁটিগুলি তিনটি আলাদা পরিষদ, অর্থাৎ কাউন্সিল যেটাকে বলি আমরা। এরা কিন্তু লন্ডনে ব্রিটিশ কোম্পানি পরিচালক গোষ্ঠী ছিল, তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে চলতো তিনটি কাউন্সিল। স্যার এটা বুঝতে পারলাম না। হ্যাঁ, আমরা তো ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করতে এসেছি, কোম্পানির নাম দিয়েছি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ব্যবসা করতে এসে কোথা থেকে? সুদূর ইংল্যান্ড, অর্থাৎ ব্রিটিশ যুক্তরাষ্ট্র থেকে। তাহলে ব্যবসা করতে এসেছে, এইবার তারা যদি বিপদে পড়ে, ভারতবাসী তাদের যদি ঘিরে ফেলে, তাদের যদি অত্যাচার করে, তাদেরকে সামাল দেবে কে? ইস্ট ইন্ডিয়া ওই ব্রিটিশ যুক্তরাষ্ট্র সরকার যে বসে আছে। তারা বললে ওই তিনটে শহর বা তিনটে প্রেসিডেন্সির উপর আমরা একজন গভর্নর রাখব। একজন কাউন্সিলের মধ্যে, কাউন্সিল ছিল তিনটি, কাউন্সিলের মধ্যে যে সদস্য ছিল, একজন সদস্যকে মানে ওই ঘাঁটির গভর্নর নির্বাচন করব, অর্থাৎ তিনি হবেন হেড গভর্নর। তিনি আমাদের রিপোর্ট দেবেন, তোমরা ওখানে কী রকম ব্যবসা করছো, কত আয় করছো, কেমন কি, কোনো অত্যাচার করছো কি না। বেশ, তাই হলো, গভর্নর নির্বাচিত হলো। ধীরে ধীরে কিন্তু ভারতে ব্রিটিশ কোম্পানি বণিক, কর্মচারী, কর্মকর্তাদের ওপর ব্রিটেনের প্রত্যক্ষ কায়েম প্রতিষ্ঠিত হলো। আগে বণিকরা যা খুশি তাই করছিল, কাউকে হিসাব দেবার ছিল না। আমি যা টাকা নিয়ে চলে যাব, নিজের বাড়িঘর করব। এবার সরকার, মানে ব্রিটিশ সরকার যে ছিল যুক্তরাষ্ট্রে, সে বললে ওসব চলবে না, আমাদের গভর্নরকে সমস্ত হিসাব দেবে, আমরা তাদের তোমাদের দেখভাল করব। কর্মচারী কর্মকর্তাদের ওপর প্রভাব বিস্তার করে ফেলল। ব্রিটিশ পার্লামেন্টে যে সে বিষয়ে নানা আইন তৈরি হয়ে গেল। ওরা যা খুশি করতে পারবে না, ওদের জাহাজ যখন তখন ছাড়তে পারবে না, ওদের উপরে ট্যাক্স নিতে হবে, ওরা এই কিন কম পয়সা মাল দিচ্ছে, এইসব একটা আইন তৈরি হয়ে গেল। সেই সব আইন মোতাবেক ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া কাজ কারবারের ওপর ব্রিটেনের পার্লামেন্টের নিয়ন্ত্রণ বলবৎ হলো। তোমরা ওখানে ব্যবসা করতে গেছো বলছে আর কি, কে বলছে? মানে ব্রিটিশ সরকার। বিপদ আপদ হলে কে দেখবে? আর তোমরা তো অনেকটা জাল বিস্তার করে ফেলেছো, তাহলে আমাদের কথা শুনে চলতে হবে। আমাদের ব্রিটিশ যে আইন তৈরি হচ্ছে, এই আইনগুলো তোমাদের মেনে চলতে হবে, যা খুশি করতে পারবে না। এরকম দুটো আইন ছিল 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট পাস হয়ে গেল। কোথায় হলো এটা? ভারতে নয়, সুদূর ইংল্যান্ডে ওদের রেগুলেটিং অ্যাক্ট পাস হলো। 1784 খ্রিস্টাব্দে পিট প্রণয়ন করে দিল কি ভারত শাসন আইন, কিভাবে ভারতটা শাসন করবে। একটু দেখে নিই রেগুলেটিং অ্যাক্টটার মধ্যে আবার কি আইন করেছিল। চলো দেখিনি রেগুলেটিং অ্যাক্টটা। আর পিট, ভালো নাম হচ্ছে উইলিয়াম পিট, ছোট করে আমরা পিট বললাম, এখানে আছে বানানটা উইলিয়াম পিট। রেগুলেটিং অ্যাক্ট অনুসারে মাদ্রাজ, বোম্বাই, বাংলা প্রেসিডেন্সি তিনটি স্বতন্ত্র কার্যকলাপের ওপর গভর্নর জেনারেলের নতুন পদ তৈরি করা হবে। তোমরা যা খুশি তাই করতে পারবে না, একটা গভর্নর জেনারেল আমরা তৈরি করে দেবো, সে সব রিপোর্ট দেবে। আর ঠিক হয় যে বাংলার যে গভর্নর থাকবে, অর্থাৎ কলকাতার যে গভর্নর থাকবে, সেই কিন্তু মাদ্রাজ এবং বোম্বাই ঘাঁটিগুলি গভর্নর, মনে রাখবে, সে সব দেখাশোনা করবে। ভালো জিনিস, বাংলার গভর্নরই হয়ে গেল মাদ্রাজ এবং বোম্বাইয়ের অধিকর্তা, ওই দেখাশোনা করবে। গভর্নর জেনারেল পদের মেয়াদ মোট হবে ক বছর? যেন 5 বছর তিনি থাকবেন। আর তার সঙ্গে থাকবে 4 জন সদস্য, অর্থাৎ গভর্নর জেনারেলের কাউন্সিল তৈরি হবে 4 জন সদস্য নিয়ে। সেটা একা সব পারবে না, সে 4 জন লোককে ঠিক করে দেবে। এই আইনের ফলে কলকাতা ভারতের ব্রিটিশ শাসনের রাজধানীতে পরিণত হয়ে গেল। কেন গো? গভর্নর তো আসবে, সে তো সব জায়গায় থাকতে পারবে না, মাদ্রাজেও থাকতে পারবে না, মাদ্রাজে থাকলে কলকাতায় থাকতে পারবে না, কলকাতায় থাকলে বোম্বাইয়ে থাকতে পারবে না। তা তিনি থাকবেন কলকাতায়।
কলকাতা থেকে দেখাশোনা করবে। ওই করতে করতেই কলকাতা হয়ে গেল ভারতের রাজধানী। একসময় তো কলকাতাই ভারতের রাজধানী ছিল, এখন নয় নিউ দিল্লি। তাহলে কিভাবে হয়ে গেল ব্রিটিশ শাসনের রাজধানী? আমরা দেখে ফেললাম, ওরা গভর্নর পদ সৃষ্টি করলো। কি সুন্দর ইতিহাস তোমাদের। চলো আর একটু পড়ে নিই। 84 খ্রিস্টাব্দ, 1784 খ্রিস্টাব্দ পিট তো আইনটাকে তো প্রণয়ন করেছিল, কিন্তু বলবৎ হয়েছিল কি, কার্যকারী হয়েছিল কি? আইনটা লেখা হয়েছে এই হবে, কিন্তু কার্যকারী তো হয় না। তাহলে আমাদের দেখছি 85 সালে, 1 বছর সময় লেগেছিল, 1 জানুয়ারি আইনটাকে কার্যকারী করলো। পিটের ভারত শাসন কি ছিল? এই পিটের ভারত শাসনে একটু দেখিনি। রেগুলেটিং অ্যাক্টে তো দেখলাম যে গভর্নর তৈরি হবে, বাংলার গভর্নররাই তো হবে, 3টে প্রেসিডেন্সি ব্যবস্থার সর্বোচ্চ হেড, তার আন্ডারে 4 জন কাউন্সিলর থাকবে। পিট আবার কি করতে এলো? পিটের ভারত শাসন আইনের মধ্যে কি ছিল দেখিনি। বলছে বোর্ড অফ কন্ট্রোল তৈরি করা হবে, একটা বোর্ড তৈরি করা হবে, কন্ট্রোল বোর্ড। সেই বোর্ডকে কোম্পানির সামরিক অসামরিক শাসন, রাজস্ব ব্যবস্থা পুরো দায়িত্ব দেওয়া হবে। তোমরা আর কিছু করতে পারবে না, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বলল। একটা বোর্ড তৈরি হবে, তাতে তোমাদের কিছু লোক থাকবে, আমাদেরও থাকবে। তারা সামরিক ব্যবস্থা দেখবে কেমন অবস্থা আছে, অসামরিক ব্যবস্থা দেখবে, রাজস্ব ঠিকমতো আসছে কিনা সেটাও দেখবে। এই আইনে স্পষ্ট বলা হয়েছিল ভারতে কোম্পানির সমস্ত প্রশাসনিক কর্তারাই গভর্নরের কর্তৃত্ব মেনে চলতে বাধ্য হবেন। আমরা একটু আগে এখানে আলোচনাটা করেছিলাম, এটা পিটের ভারত শাসনে বলে দিল যে যত রকম তোমরা কোম্পানির কর্মচারী আছে, উচ্চ পদস্থ কর্মচারী, সব গভর্নরের কথা শুনে চলবে। না চললে আমাদের কাছে যদি রিপোর্ট আসে, তোমাদের জাহাজ এখান থেকে আর ছাড়বে না। কে বলল? পিট, উইলিয়াম পিট ছিল ব্রিটেনের প্রধানমন্ত্রী। ব্রিটিশ যুক্তরাষ্ট্র বলে, ব্রিটেনও বলে, আবার ইংল্যান্ডও বলে, লন্ডনও বলে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেয়ানিলাভের পরে গোড়ার মুঘল, যখন দেয়ানিলাভ করেছিল তখন তো ওদের তো দেয়ানিলাভ করার পর তো আইনটাকে কিছু পাল্টায় নেই, আর রাজস্ব কেমন করে আদায় করতে হবে সেটাও জানতো না, মাপযোগও করতে পারেনি, সব জায়গায় জমি তো সমান ছিল না। ফলে কি হতো, সেই মুঘল আমলে দেয়ানি এবং ফৌজদারি বিচারই কিন্তু মাপকাঠি ছিল। 72 সালে কোম্পানির দ্বৈত শাসন ব্যবস্থা তুলে দিয়ে সরাসরি বাংলা শাসনভার গ্রহণ করলো। আমরা জানি পলাশী যুদ্ধের পর যখন সিরাজদৌল্লা হেরে গেল, মির্জাফর, মীর কাসিম এরা হেরে গেল, তার ছেলে নজমউদ্দৌলা বসলো, দ্বৈত শাসন শুরু হয়েছিল, সেটাকে তুলে দিল 72 সালে। দ্বৈত শাসনের ফলেই তো বাংলায় একটা ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, দুরকম শাসন ছিল। তুলে দিয়ে সেই সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস সাহেব। এই হেস্টিংস তখন বাংলা প্রশাসনিক ব্যবস্থাটা, বিচার ব্যবস্থাটাকে একটু সংস্কার করতে চাইল, যে আগেকার যা বিচার ব্যবস্থা ওরকম হবে না, প্রশাসনিক ব্যবস্থা ওরকম হবে না। আগে তো জমিদাররাই বিচার করতো, ওখানে নিয়ে গিয়ে যা বিচার করতো ওরাই হেড। কোর্ট ফোর্ট তো আর যেত না, কোর্ট যাওয়া সম্ভব হচ্ছিল না, গরুর গাড়ি করে যাওয়া তো মানে সম্ভব হতো না। কোম্পানির শাসনকে একটা স্থায়ী ও নিশ্চিন্ত সংগঠিত রূপ দেওয়ার পেছনে হেস্টিংস এবং লর্ড কর্নওয়ালিসের সংস্কারগুলি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। কোম্পানির শাসন যাতে টিকে থাকে, এরা তো কোম্পানির শাসন হিসাবে এসেছিল, তার জন্য দুটো কিন্তু উদ্যোক্তা নিয়েছিল, হেস্টিং এবং লর্ড কর্নওয়ালিস। সেই কর্নওয়ালিসের কোড আমরা একটুখানি এখানটা দেখে নেব আর একটু বলে নিই। ওয়ারেন হেস্টিং তো মনে মনে স্থির করলো প্রশাসন ব্যবস্থা এবং বিচার ব্যবস্থাকে ভালো করে সাজাবো। প্রথমে কি করলো, দেশীয় যে আভিজাত্য হাত থেকে বিচার ব্যবস্থাকে আলাদা করা প্রস্তাব ওঠে। দেশীয় যে তখন বড় লোক আভিজাত্য সেই বিচার করত, বললে ওদের হাত থেকে বিচার ব্যবস্থাটাকে সরিয়ে নিতে হবে।